প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। বিপিএলের 12তম আসরেও হয়েছে ফিক্সিং, স্টার প্লের অনুসন্ধান। বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের, ফর্মের খোঁজে মিরাজ। দ্রুততম সময়ে ফিরবেন সাকিব আল হাসান, আশা আসিফ আকবরের। নর্থ কোরিয়াকেও চমকে দিতে চায় বাংলাদেশ, কৌশল সাজাচ্ছেন বাটলার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিপিএলের 12তম আসরেও হয়েছে ফিক্সিং, এমন তথ্য উঠে এসেছে স্টার প্লের অনুসন্ধানে। পরিচয় গোপন রাখার শর্তে বিপিএল সংশ্লিষ্ট একজন জানিয়েছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের আওতায় এনেছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট। বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, আগের আসরগুলো থেকে এবারের বিপিএলে হয়েছে অনেক উন্নতি। ইন্টারন্যাশনাল লেভেলে কিছু কোম্পানি আছে যারা ট্র্যাক করে। নাম প্রকাশে অনিচ্ছুক বিপিএল এর সাথে সংশ্লিষ্ট একজন বলছিলেন এসব কথা। মাথায় নানা প্রশ্ন, নানা চিন্তা। এত নিরাপত্তার পরও বিপিএল এর ফিক্সিং হয়েছে, বিশ্বাস করতে কষ্ট হলেও স্টার প্লের অনুসন্ধান বলছে এবারের বিপিএলেও হয়েছে ফিক্সিং, জানিয়ে কাজ করছে ইন্টিগ্রিটি ইউনিট। ধাপে ধাপে এগোনো যাক। এগোনোর আগে এই অডিওটা মনোযোগ দিয়ে আরও একবার শুনতে হবে। ওদের কাছে আছে রেড ফ্ল্যাগ 82% কমে গেছে, তার মানে কয়েকটা আছে। নোয়াখালীর শহীদকে ডাকছে, ফাহিমের ইন্টারভিউ নিছে। 2 রকম বেটিং হয়, লিগ্যাল বেটিং হয়, একটা হচ্ছে ইলিগ্যাল। এবারের বিপিএল এর সবচেয়ে বেশি আলোচনায় ছিল নোয়াখালী এক্সপ্রেস। দলটির সাথে জড়িত একজনকে আসর শুরুর আগেই বাদ দেয়া হয়। এ দলের সাথে ঘনিষ্ঠতা নিয়ে ফিক্সিং এর অভিযোগ উঠেছে বিসিবির এক পরিচালকের নামে। এবার দলটির চেয়ারম্যান খোদ বিসিবিকে দিয়েছে চিঠি, আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তৌহিদুল ইসলাম। কর্মকর্তা এভাবে আমাদের টিম নিয়ে আজে বাজে কথা বলছে। মেল আমরা সিবি প্রেসিডেন্ট এবং মিঠু ভাইকে সহকারে গভর্নিং কাউন্সিলে মেল করছি। এখন ওনারা মেলের কোনো জবাব দেয় নাই। মেলের জবাব না পেলে সেক্ষেত্রে আইনি নোটিশ পাঠাইতে বাধ্য থাকে। ইন্টিগ্রিটি ইউনিট আমাকে ওরা ক্লিয়ারেন্স দেয়, সেখানে ওনাদের বিসিবির পরিচালক কিভাবে আমার নামে কথাটা বলতে পারে। তারপরে আরেকটা নাম আসছে যেটা ইমরান। এবারের বিপিএল ছিল অন্য সব বারের থেকে বেশি নিরাপত্তার চাদরে ঢাকা। নতুন করে নিয়োগ দেয়া হয়েছে আইসিসির সাবেক এন্টি করাপশন হেড অ্যালেক্স মার্শালকে, যার অধীনে ইন্টিগ্রিটি ইউনিট ইতিমধ্যে ইন্টারোগেট করেছে নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল ইসলামকে, সিলেট স্ট্রাইকার্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকে। সিলেটের উপদেষ্টাকে অবশ্য ফিক্সিং ইস্যুতে নয়, তার মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এইসব বিষয় নিয়ে জানতে স্টার প্লে কথা বলে বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠুর সাথে। ইন্টিগ্রিটি ইউনিটের তদন্ত নিয়ে কিছু জানেন না বললেও এবারের বিপিএলে অনেক উন্নতি হয়েছে জানিয়েছেন তিনি। আগে যা হতো, তার থেকে 82% রেড মার্ক ম্যাচেস কমে গেছে। মানে ইন্টারন্যাশনাল লেভেলে কিছু কোম্পানি আছে যারা ট্র্যাক করে, তাদের কাছে যে রেড মার্ক ম্যাচ হয় ওরা তো আগেই বুঝে যায়, ওদের ইন্টেলিজেন্স এআই দিয়ে বুঝে যায় যে এটা হবে। ওই ম্যাচগুলি 82% কমে গেছে। তো সুতরাং আমিও মনে করি যে এটা বিরাট উন্নতি, কিন্তু আমরা একদম 100% লেভেলে পৌঁছাতে পারিনি। বিপিএল এর 11তম আসরে একাধিক ম্যাচ ফিক্সিং এর অভিযোগ ওঠে। বেশ কয়েকজন ক্রিকেটারের নামও উঠে আসে সেই তালিকায়, যারা খেলতে পারেননি 12তম আসরে। কিন্তু তাদের অপরাধ কি সেটি এখনো প্রকাশ্যে আনেনি বিসিবি। 12তম আসরের ফিক্সিং এর কোনো অধ্যায় সামনে আসবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। সাকিব আল হাসানকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের ক্রিকেটে দেখার আশা করছেন
বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর বুধবার কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে গিয়ে এসব কথা বলেন আসিফ। পুরো বাংলাদেশের মতো সাকিব আল হাসানের অপেক্ষায় বিসিবি পরিচালক ও বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তিনি আশা করছেন দ্রুততম সময়ের মধ্যে সাকিবকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবেন। সাকিবকে ফেরাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও মন্ত্রণালয় একসাথে কাজ করছে বলেও জানিয়েছেন আসিফ। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগেল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময় সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো সাকিব ভাইদের মতো সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। এছাড়াও কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারি নির্মাণ সহ যাতে বড় টুর্নামেন্ট আয়োজন করা যায় এ নিয়ে বিসিবি কাজ করছে বলে জানিয়েছেন আকবর। বেশ কিছুদিন আগে দেখেছি ক্রীড়া মন্ত্রণালয় একটা প্রজেকশন নিয়েছে এটা আন্তর্জাতিক স্টেডিয়াম করার জন্য, যেখানে অ্যামিউজমেন্ট পার্ক সহ 5 স্টার হোটেল ফ্যাসিলিটি সহ একটা আন্তর্জাতিক স্টেডিয়ামের অবয়ব দেওয়া হবে। এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য গ্যালারি লাগে, অনেক ফ্যাসিলিটিস লাগে, যেটা এই মুহূর্তে আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে শুধুমাত্র এজ লেভেলে খেলাগুলো হচ্ছে এবং নারী ক্রিকেটটা হচ্ছে এখানে। তো কক্সবাজারে আপনি দেখেছেন এখানে একটা মাঠ, ওইখানে একটা মাঠ সহ লোকাল ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য আমাদের প্ল্যানিং আছে, যেখানে আমরা মাঝখানে মাঠটা এবং এসএরে মাঠ ডেভেলপের চিন্তা করছি এবং এটা অনেকদিন ধরে হচ্ছে। সময় আসিফ আকবরের সাথে বিসিবির গেম ডেভেলপমেন্টের অপারেশন হেড হাবিবুল বাশার সুমন ও বিসিবি নির্বাচক মেহরাব হোসেন অপি উপস্থিত ছিলেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। এএফসি নারী এশিয়ান কাপে শক্তিশালী চায়নার বিপক্ষে লড়াই করে আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে লাল সবুজের মেয়েরা। নিয়মিত গোলকিপার রূপনা চাকমার বদলে অভিষেকে দুর্দান্ত নৈপুণ্য দেখানো মিলি আক্তার দলে নতুন আশার সঞ্চার করেছেন। 6 মার্চের ম্যাচে নিজেদের সেরাটা দিতে এখন প্রস্তুত পুরো দল। নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে 2-0 গোলে হারের পরে রিকভারি সেশন করেছে আফিদা ঋতুপর্ণারা। চীনের সাথে বাংলাদেশের রেগুলার গোলকিপার রূপনা চাকমাকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেন চীনা কোচ। তার বদলে সুযোগ পাওয়া মিলি আক্তার আন্তর্জাতিক অভিষেকেই অসাধারণ নৈপুণ্য দেখান। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি দলের অন্যতম প্রাপ্তি হয়ে ওঠেন। বাংলাদেশ দলের জিকে কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, মিলিকে একাদশে খেলানোর পরিকল্পনা অনেক পুরনো। আমরা চায়নার এগেনস্টে মিলিকে দিয়ে স্টার্ট করব, এইটার প্ল্যান আমরা আরও 2 মাস আগে থেকে হেড কোচের সাথে কথা বলে আমরা সেট করেছি এবং ডিউরিং উমেন্স লিগ, আমাদের ডোমেস্টিক উমেন্স লিগ এবং আমার ট্রেনিং সেশনগুলোতে আমরা ওইভাবেই কাজ করেছি চীনের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে, যেখানে আমরা মিলির হাইটটাকে কাজে লাগাতে পারি এবং মিলি প্রুফ করছে শি ক্যান প্লে। চীনের সাথে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল ঋতুপর্ণা চাকমার ডিবক্সের বাইরের শট, যা অল্পের জন্য গোল হয়নি। ম্যাচ শেষে তিনি বলেন, গোল হলে এটি তার জীবনের অন্যতম সেরা গোল হতো। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারাকে তিনি সৌভাগ্য হিসেবে দেখছেন। তার মতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা দলের জন্য বড় অভিজ্ঞতা। কোচ পিটার বাটলার নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য পরিকল্পনা তৈরি করছেন। নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচের দিকে তাকাতে হবে। কোরিয়ার বিপক্ষে আমরা হয়তো বড় ব্যবধানে হারতে পারি, কে জানে, তবে আমরা বদলাবো না, আমরা একইভাবে খেলা চালিয়ে যাব। দলের ভেতরের আত্মবিশ্বাসও বেড়েছে। প্রতিটা ম্যাচে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য মেয়েদের। সামনে নর্থ কোরিয়া আর উজবেকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষ। 6 মার্চ নর্থ কোরিয়ার বিপক্ষে ম্যাচ ঘিরে দলের সবাই সতর্ক। ডায়না জারিন, স্টার নিউজ। রান খরা আর উইকেট শিকারে লম্বা সময় ধরে ভুগতে থাকা মেহেদী হাসান মিরাজ ফিরে পেতে চান নিজের হারানো ফর্ম। শন টেইটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিরপুরের একাডেমি মাঠে একা একাই করছেন অনুশীলন। তবে কি পাকিস্তান সিরিজের সামনে থেকেই নেতৃত্ব দেবেন মিরাজ? জায়গায় দাঁড়িয়ে হাত ঘোরাচ্ছেন, হেড পজিশন এবং বল গ্রিপিং নিয়ে করছেন কাজ। পুরোটা সময় তার অনুশীলনে নজর রেখেছেন টাইগার পেস বোলিং কোচ শন টেইট। অভিজ্ঞ এই কোচের তালিমে বলে ভালোই টার্ন পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তবে কি নিজের হারানো ফর্ম ফিরে পাওয়ার মিশনে নেমেছেন টাইগার অলরাউন্ডার? সময়টা ভালো যাচ্ছে না মেহেদী হাসান মিরাজের। বলে ধার নেই, ব্যাটে নেই রান, ঝুলিতে উইকেটের অভাব। শেষ 10 ম্যাচে একটি 50, তাও স্ট্রাইক রেট 70-এর নিচে। উইকেট মাত্র 11টি, সঙ্গে কাঁধে টাইগার ওডিআই দলের ভার।
সব দিকেই বিবর্ণ অধিনায়ক মিরাজ। বাংলাদেশের জন্য বছরটা ওডিআইয়ের। 2026 সালে এই ফরম্যাটে 22টি ম্যাচ খেলবে লাল সবুজের দল। শুরুটা এ মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। বুধবার মিরপুর একাডেমি মাঠে একা একাই অনুশীলন সেরেছেন মিরাজ। চ্যালেঞ্জটা যেন নিজের সঙ্গে নিজের। বাংলাদেশের জন্য এখন ওয়ানডে ফরম্যাট বেশ গুরুত্বপূর্ণ। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আছে র্যাঙ্কিংয়ের সমীকরণ। অধিনায়ককে তাই ফ্রন্ট থেকেই দিতে হবে লিড। তাই তো মিরাজ এক্সট্রা সিরিয়াস। ইতিমধ্যে শাহিন আফ্রিদিকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান, যে দলের 6 প্লেয়ার এখনও ওডিআই অভিষেকের অপেক্ষায়। সঙ্গে আছেন টি-20 বিশ্বকাপের এবারের আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। অচেনা প্লেয়ার সঙ্গে বেস্ট ব্যাটার, সব মিলিয়ে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই বটে। কেএম সনি, স্টার নিউজ। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত আর ইংল্যান্ড। একদিকে ম্যান ইন ব্লু সামনে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার হাতছানি, অন্যদিকে 2022 সালের পর ইংলিশদের সামনে আবারও স্বপ্নের ফাইনালে ওঠার সুযোগ। শেষমেশ জিতবে কে? হেড টু হেডে কার পাল্লা বেশি ভারী? তানজিম ঐশীর রিপোর্টে বিস্তারিত। টি-20 বিশ্বকাপের 10ম আসর এখন শেষ বাঁকে, আর দ্বিতীয় সেমিফাইনালেই মহারণ ভারত বনাম ইংল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামবে ক্রিকেটের দুই পরাশক্তি। উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া। ঘরের মাঠে আরও একবার ভারতের সামনে ইতিহাস গড়ার হাতছানি। টানা দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া, আর সেই লক্ষ্যে পৌঁছাতে দরকার আর মাত্র 2টা জয়। প্রথম বাধা ইংল্যান্ড। 5 মার্চ সেমিফাইনাল আর 8 মার্চ ফাইনাল। কিন্তু ফাইনালে টিকিট পেতে হলে সবার আগে ইংলিশ পরীক্ষায় পাশ করতে হবে। আর এখানেই আসে অতীত পরিসংখ্যানের হিসেব। টি-20 বিশ্বকাপে কে এগিয়ে? বিশ্বকাপের ইতিহাসে ভারত আর ইংল্যান্ড মুখোমুখি হয়েছে মোট 5 বার। 3 জয় ভারতের, 2 জয় ইংল্যান্ডের। সেমিফাইনালের ইতিহাসটাও নাটকীয়। 2022 সালে ইংল্যান্ড 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল ভারতকে, কিন্তু 2024 সালে সেই হারের জবাব দেয় ভারত। 68 রানের দুর্দান্ত জয়। প্রতিশোধের গল্প নতুন করে লেখা অধ্যায়। আর হেড টু হেডে কার পাল্লা বেশি ভারী? আন্তর্জাতিক টি-20তে দুই দলের মোট লড়াই 29 বার। ভারতের জয় 17টা, ইংল্যান্ডের 12টা। আর 2024 সালের শুরু থেকে এখন পর্যন্ত 6 দেখায় ইংল্যান্ড জিতেছে মাত্র একবার। পরিসংখ্যান বলছে পাল্লা ভারতের দিকেই ভারী। চলতি বিশ্বকাপে পারফরমেন্সের বিচারে অবশ্য দুই দলই সমানে সমান। দুই দলই খেলেছে 7টা করে ম্যাচ, হেরেছে একটায়। সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল স্বাগতিকরা। অপরদিকে গ্রুপ স্টেজে ওয়েস্ট ইন্ডিজের সাথে 30 রানে হেরেছিল ইংলিশরা। ভারত গ্রুপ পর্বের শীর্ষে, আর ইংল্যান্ড সুপার 8-এ নিজেদের গ্রুপের শীর্ষে। অর্থাৎ দুই দলই ফর্মে, দুই দলই আত্মবিশ্বাসে টইটম্বুর। যদিও পরিসংখ্যান বলছে ভারতে গিয়ে, কিন্তু নকআউট ম্যাচে ইতিহাস নয়, কাজ করে নার্ভ, মুহূর্ত আর সাহস। ওয়াংখেড়েতে কি আবারও দেখা যাবে ভারতের জয় উৎসব, নাকি ইংল্যান্ড ফের ভেঙে দেবে স্বপ্ন? সব প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায়। মঞ্চ প্রস্তুত, আপনি প্রস্তুত তো? তানজিম ঐশী, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়েছে ক্রীড়াঙ্গন। স্থগিত হয়েছে দুবাই, কাতার, সৌদি আরবের ক্রীড়া ইভেন্টগুলো। অনিশ্চয়তায় আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকায় বিভিন্ন দেশে আটকে আছে খেলোয়াড়রা। বিশ্বকাপ মিশন শেষ হলেও ভারত ছাড়তে পারছে না জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, সে ধোঁয়া ধীরে ধীরে গ্রাস করছে ক্রীড়াঙ্গনের আকাশও। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সংঘাতে অনিশ্চয়তায় ফিনালেসিমা। ফুটবল প্রেমীরা মেসি আর ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায়। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামও প্রস্তুত। তারপরও আর্জেন্টিনা স্পেনের ফিনালেসিমা ম্যাচটি এখন শুধু একটা স্বপ্নের মতো, কেননা কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে 28 মার্চের এই বিগ ইভেন্টের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছেন স্পেনের কোচ।
এশিয়ান ফুটবল কনফেডারেশনও চুপ করে বসে নেই। তারা মধ্যপ্রাচ্যে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ম্যাচগুলো স্থগিত করেছে, যার মধ্যে রোনালদোর দল আল নাসরের খেলাও রয়েছে। ইরানের পার্সিয়ান গালফ প্রো লিগ, কাতার স্টার্স লিগ, এমনকি সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের লিগগুলোতেও ম্যাচ বাতিল হয়ে গেছে। এরই মধ্যে নিজের প্রাইভেট জেটে সৌদি আরব থেকে মাদ্রিদে সরে এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2026 বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে, কারণ যুক্তরাষ্ট্র এই টুর্নামেন্টের সহ আয়োজক, আর সংঘাতের মধ্যে তাদের অংশ নেওয়া কতটা সম্ভব তা অনিশ্চিত। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই হামলার পর আশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকানো যায় না। ফিফাও জানিয়েছে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। এই যুদ্ধের ছায়া পড়েছে ক্রিকেটের দুনিয়াতেও। বিশ্বকাপ মিশন শেষ হলেও ভারতে আটকা পড়েছে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। দুবাই হয়ে যাওয়ার প্ল্যান ছিল তাদের, কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সবকিছুই আটকে গেছে। আইসিসি বলছে তারা বিকল্প পরিকল্পনা চালু করেছে, আর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজও জানিয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা তাদের প্রথম অগ্রাধিকার। বাতিল হয়েছে ইংল্যান্ড লায়ন্স আর পাকিস্তান শাহিনসের ওয়ানডে সিরিজ। দুই দলই এখন দুবাইয়ে আটকা। ক্রিকেটারদের দেশে ফিরিয়ে নিতে আবেগঘন বার্তা দিয়ে আহ্বান জানিয়েছেন লায়ন্স দলের সাথে থাকা জনি বেয়ারস্টো। বাতিল হয়েছে ইংল্যান্ডের নারী দলের অনুশীলন ক্যাম্পও। এমনকি আফগানিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধের প্রভাব শুধু ফুটবল ক্রিকেটে সীমাবদ্ধ নয়, এটা ছড়িয়ে পড়েছে অন্যান্য খেলায়ও। ফর্মুলা 1-এর অস্ট্রেলিয়ান গ্রা প্রিতে যাওয়া টিমগুলোর ফ্লাইট বাতিল হয়েছে, কারণ দোহা আর দুবাইয়ের মতো ট্রানজিট হাব এখন বন্ধ। টেনিসে ফুজাইরাহ চ্যালেঞ্জার ইভেন্টও বন্ধ করা হয়েছে। ফ্লাইট স্থগিত হওয়ায় মেদভেদভ, হলগার রুনের মতো প্রতিযোগীরা বর্তমানে দুবাইয়ে আটকে আছেন। মোটোজিবিও প্রভাবিত। ফ্লাইট বন্ধ থাকায় অনেকেই উপস্থিত হতে পারেননি যথাসময়ে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় দলগুলো। ব্রাইটনের বিপক্ষে শীর্ষস্থান আরও মজবুত করার লড়াই নামবে আর্সেনাল। ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য দেবে সিটিজেনরা। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়, আর রাত 2টায় নিউ ক্যাসেলের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রদ্রিগো। মঙ্গলবার লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম জানিয়েছে এই ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত 10 মাস সময় লাগবে ব্রাজিলিয়ান তারকার। ম্যাচের 55 মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রদ্রিগো। 66 মিনিটে পা মচকে যায় ব্রাজিলিয়ান তারকার। সেই অবস্থা নিয়েই ম্যাচের আরও 30 মিনিট খেলেছিলেন রদ্রিগো। তবে ম্যাচ শেষে রিয়ালের মেডিকেল রিপোর্টে আসলো ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য মহা দুঃসংবাদ। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা এই তারকা। হাঁটুর লিগামেন্টের ইনজুরিতে পড়েছেন সেলেসাও তারকা। রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম রদ্রিগোর হাঁটুর পরীক্ষার পর জানিয়েছে তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে ফাটল এবং ডান পায়ের বহিরাগত মেনিসকাসে ফাটল ধরা পড়েছে। এই মৌসুমে আর মাঠে নামা হবে না তার। রদ্রিগো যে ধরনের চোটে পড়েছেন তা সেরে উঠতে 1 বছরও লেগে যেতে পারে, তবে 7 থেকে 10 মাসের মধ্যেও সুস্থ হন অনেকে। বিশ্বকাপের বাকি আছে মাত্র 3 মাস, কাজেই 26 বিশ্বকাপের মঞ্চ মাতানো হচ্ছে না রদ্রিগোর। রদ্রিগোর ছিটকে যাওয়া ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা। কার্লো আনচেলত্তিকে এখন ভাবতে হবে রদ্রিগোর রিপ্লেসমেন্ট। 2022 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে 5 ম্যাচেই খেলেছিলেন রিয়ালের নাম্বার 11। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। খেলা থামবে না, খবর না, তবে আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।